আসসালামু আলাইকুম। রাত 11:30 শুক্রবার গেল। হঠাৎ করে লাইভে আসলাম। আমার বন্ধু আনোয়ার সহকারে বসেছিলাম, অনেক আলোচনা হলো। তো বর্তমান একটি বিষয় আতঙ্কের সারা বাংলাদেশেই, রাসেল ভাইপার বিষধর সাপের, যে সাপটি বিভিন্ন জেলায় যে সংবাদগুলো পাওয়া যাচ্ছে, গতকালকে ফরিদপুর একটি চরে পাওয়া গিয়েছে। এরকম বিভিন্ন জেলায় আমাদের রাজবাড়িও আতঙ্ক বিরাজ করছে। রাসেল ভাইপার, এই বিষধর সাপ থেকে বাঁচার উপায় সতর্ক থাকা, কারণ এই সাপগুলো বাড়ির আঙিনা এবং চর অঞ্চল, আপনারা জানেন, সাপ, ইঁদুর, বিভিন্ন কিছু এরা খেয়ে থাকে, যে কারণে লোকালয়ে চলে আসে বাড়ির পাশে। আর এই রাসেল ভাইপার সাপটি বেশিরভাগ আপনারা জানেন ভারতে, ইন্ডিয়া থেকেই এই বন্যার টাইমেই ছুটে এসেছে। বাংলাদেশের বিভিন্ন জেলাতেই এই সাপটি দেখা যাচ্ছে। তো সকলেই সতর্ক থাকবেন, নিরাপদ থাকবেন, সে প্রত্যাশা করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রথমত গ্রাম অঞ্চলে আমাদের বসবাস, আমরা গ্রামেই থাকি, আর গ্রামেই এই আতঙ্কটা বেশি। তো গ্রাম পুলিশ সদস্যরা যারা রাত্রেও এই মাতৃভূমি বাংলাদেশকে, বাংলার মানুষকে নিরাপদ রাখার জন্য এখনও জেগে আছেন, নির্ঘুম রাত পাহারা দিয়ে কাটাচ্ছেন। আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, রাতে সতর্ক থাকবেন, দেখে শুনে চলবেন। সাপটি বেশি বড় নয়, সাপটি ছোট, অজগর সাপের বাচ্চার মতন দেখতে। তো সাবধান থাকবেন, সতর্কভাবে চলাফেরা করবেন। বাড়ির ছোট বাচ্চারা, তাদেরকে অতি সতর্কর সাথে খেয়াল রাখবেন, কারণ যে কোনো মুহূর্তে এই বিষধর সাপের ছোঁয়ায় হয়তোবা হারিয়ে যেতে পারে আপনার সেই আদরের সোনামণি, আদরের সন্তান। ভাই, আপনি কমেন্ট করেছেন রাগ করেছেন নাকি? না ভাই, আমি কোনো রাগ করিনি। তো ঈদের ছুটি শেষ হতে যাচ্ছে, যেহেতু আগামী রবিবার থেকেই যথাক্রমে আদালত খুলতে যাচ্ছে, দোয়া করবে। মহামান্য সুপ্রিম কোর্টে আপিল ডিভিশনে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি ঝুলমান আছে, যেন রাষ্ট্রের দেয়া, আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি, রাষ্ট্রের সেই নিয়মিত আপিলটি মোকাবেলা করে গ্রাম পুলিশের স্বপ্নটিকে ছিনিয়ে আনতে পারি। আপনারা ঈদের আগে অনেকেরই অনেক কিছু দেখেছেন। 100%, 99%, 90% হয়ে গেছে। তো অনেকেরই অনেক কিছু হয়ে গেছে। এই গ্রাম পুলিশ সদস্যরা অনেকেও দেখেছি বা শুনেছি, তারা কুরবানিও দিয়েছে, কিন্তু আমরা যে বেতন পাই ভাই, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না, বা আমরা দিতে পারিনি বা দেইনি। তো যাই হোক, ত্যাগ এবং মহিমার এই ঈদুল আজহা দেখতে দেখতে ঈদুল আজহা পার হয়ে গেছে। আর ঈদুল আজহা, ঈদের দিন মানেই কিন্তু গ্রাম পুলিশ সদস্যদের কান্নার দিন, কষ্টের দিন। আজকে আমার বন্ধু আনোয়ার এসে বেশ কিছু আলোচনা, বেশ কিছু কথা হলো, আমাদের কষ্টের কিছু কথা, সে কিছু কথা শেয়ার করলো। তো আমরা আপনাদের সকলকেই বলবো, আমার বন্ধু আবার একটু কথা কম বলে, কিন্তু সকল খোঁজ খবর কিন্তু রাখে। এদিকে কিন্তু সে খুবই সচেতন একজন মানুষ।
আর এই মানুষগুলোকে আসলে অনেক ভালোবাসি। এ ভালোবাসার শেষ নেই, এ ভালোবাসার কোনো শেষ নেই। ছুটে আসে যখনই মনে হয়, ফোন দেয়, দোস্ত কোথায় আছো, দোস্ত আমি অমুক জায়গা আছি, বলেই চলে আসে। আজকে তখন রাত কটা বাজে, 9:30টার দিকে আমাকে ফোন দিল, দোস্ত আমি তোমার বাজারে চলে আসো। আমি আবার ছিলাম পাশের একটা বাজারে, পাশের ইউনিয়ন এবং বাজার রামকান্তপুর ইউনিয়ন, সেখানে ছিলাম। সেখান থেকে চলে আসলাম আবার আমার নিজ বাজারে, এই আমার অফিসের এখানেই সামনেই সে বসা ছিল। তো যাই হোক, এই যে ভালোবাসায় কোনো শর্ত দিয়ে হয় না, ভালোবাসা কোনো দিনই অর্থ দিয়েও হয় না। ভালোবাসতে হলে লাগে সুন্দর একটি মন, ভালোবাসতে লাগে সুন্দর একটি মন। আর যার একটা সুন্দর মন আছে, এই পৃথিবীতে তার ধনের প্রয়োজন হয় না, সম্পদের প্রয়োজন হয় না। আর যে মানুষেরা মানুষকে ভালোবাসতে জানে, সে মানুষেরাই কিছুটা হলেও ভালো থাকতেও জানে। হাজারো কষ্টের মাঝেও নিজেকে যেভাবেই হোক নিজেকে ধরে রাখতেও জানে। তো সব মিলিয়ে আমি শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার প্রতি। আর কিছু না পেলেও এই গ্রাম পুলিশ বাহিনীতে এসে বেশ কিছু বন্ধু পেয়েছি, যে বন্ধুদের মুখের দিকে তাকালেও হাজারো কষ্ট কেন যেন নিমিষেই হারিয়ে যায়, মনটা ভরে যায়, মনটা অটোমেটিক ভালো লাগে। সবার জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে, কিছু না কিছু বিড়ম্বনা থাকে। যেই বিড়ম্বনা কষ্ট থেকে নিজেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রাস্তা আমরা খুঁজি, যে রাস্তা থেকে বের হওয়াটা খুবই কঠিন ব্যাপার। তো জীবনে আর কিছু আপনি অর্জন করেন আর না করেন, অন্তত একটা ভালোবাসার মানুষ তৈরি করবেন, ভালোবাসার বন্ধু তৈরি করবেন, যে বন্ধুর ভালোবাসায় কথায় কিঞ্চিত মাত্র আপনার পাহাড় সমমান কষ্ট নিয়ে আপনি ঘুরছেন, যে বন্ধু আপনার সামনে দাঁড়ালে নিমিষেই আপনার কষ্টগুলো কিছুটা হলেও হালকা হবে, তার সাথে কথা বললে কিছুটা হলেও ভালো লাগবে, তখনই বুঝবেন এই মানুষটাই আপনার ভালোবাসার মানুষ। যে মানুষের কথা শুনে আপনার কিছুটা হলেও স্বস্তি লাগবে। এই আনোয়ার আমার বন্ধুটা, মানে ও যদি ফ্রি মনে থাকে, কাজকর্ম না থাকে, অনেক টাইমে কাজের ভিড়েও কেন যেন কাজ ভালো লাগতেছে না, ওর নিজের মনের মধ্যে একটু বিতৃষ্ণা মনে হচ্ছে, তখন কি করে সোজা আমার কাছে আসার চেষ্টা করে, আমাকে ফোন দেয়, দোস্ত তুমি কোথায়? আর দোস্ত আমি অমুক জায়গায়, দোস্ত আমি আসতেছি। এই কথা বলেই ও রওনা দেয় আমার কাছে, কয় তোমার কাছে আসলে ওইটা ভালো লাগে। দোস্ত এটা কি সত্য না বললাম না? তো এই কথাগুলো ও আমাকে বলে, আর এই কথাগুলো শুনে আমিও আসি মাঝে মাঝে। আমারও কষ্ট লাগলে যখন ও ফোন দেয়, দোস্ত আমারও ভালো লাগতেছে না, কষ্ট লাগতেছে, দোস্ত আসতেছে, এক জায়গায় বসি, বেশ কিছু গল্প করি, নিজেদের কথাগুলো একটু শেয়ার করি। শেয়ার করলেই তখন মনটা হালকা হয়ে যায়। তো আসলেও এমন একজন বন্ধু পেয়েছি, এমন একজন কাছের মানুষ পেয়েছি আনোয়ারকে। আমি চাকরিতে 8 সালে প্রবেশ করার সাথে সাথেই আমি আনোয়ারকে পেয়েছি। আনোয়ার মনে হয় তার 6 মাস আগে মনে হয় নিয়োগ হয়েছে, মানে আমাদের একই সালে নিয়োগ। তো ও 2-4-6 মাস আগে ও নিয়োগ পেয়েছে, আমি 6 মাস পরে, এরকমই আর কি আমাদের নিয়োগটা। হ্যাঁ, মানে ও সরাসরি নিয়োগ পায়, মানে নিয়োগ পেয়েছিল দফাদারে, আইনের মার পেছেই কিন্তু হয়েছিল, তখন কিন্তু সরাসরি দফাদার নিয়োগ হতো। আর এখন কিন্তু পদোন্নতি ছাড়া আর হওয়ার কোনো সুযোগ নেই। তো আনোয়ার হওয়ার পরে আমি চাকরিটা নেই। তো যাই হোক, আমি মহল্লাদার পদে চাকরি করে 3 বছর পরে আমি পদোন্নতি পাই। 11 সালে আমি কমান্ডার হই।
না, রিটায়ার্ডে যাওয়ার পর। হ্যাঁ, তো এই হচ্ছিল আমাদের সেতু বন্ধনটা। আর এই সেতু বন্ধনটা দীর্ঘদিনের, একদিনের নয়। তাই আমি আমার বন্ধু আনোয়ারকে, দেখেন ও কিন্তু আমার পাশের ইউনিয়নের দফাদার। এখন রাত প্রায় 12টার কাছাকাছি, 12টার কাছাকাছি। তো এখন পর্যন্ত ও আমার কাছেই আছে। আমি ওর ইউনিয়নে বা ওর বাজারে তেমন যাওয়ার সুযোগ পাই না, সময় পাই না। কিন্তু আমার বন্ধু আনোয়ার, ও কিন্তু ওর বাজারে থাকার সুযোগটা নেয় না। ও বরাবরের মতন চলে আসে আমার পরিষদে আমাকে দেখার জন্য, আমার সাথে কিছুটা সময় কাটানোর জন্য। তো যাই হোক, সর্বোপরি একজন বন্ধু আপনার জীবনে যদি মেলে, হাজারো কষ্ট কাঠখড়ি পুরানোর পর, আর আত্মা মানে মেন কথা হলো মনের মিলনের পরেই হলো বন্ধুত্ব সৃষ্টি হয়। তো সেই বন্ধুত্ব পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আপনারা সকলে দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন বন্ধুত্বের যে হাত বাড়িয়েছে সে বন্ধুকে সঙ্গে করেই আমাদের জাতীয়করণের যে আন্দোলনটি আছে, আপনারা জানেন সেই 14 সাল থেকে আমার যে এক দফা দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের, এই এক দফা দাবিতে আমার বন্ধু আমার সাথে ঐক্যবদ্ধভাবে, এক কথায় বলতে সে যে পথ শুরু করেছি তখন থেকেই সে আমার সঙ্গে ছিল, আজও সঙ্গে আছে। আমার একটা গানের ভিডিওতেও এবং আমাদের বেশ কয়েকটা ভিডিওতেও আপনারা দেখতে পারবেন আনোয়ারকে। বেশ কিছু রুলসে সে অভিনয় করেছে। মেন কথা হলো গ্রাম পুলিশের দুঃখ দুর্দশাকে লাঘব করার জন্য আমার বন্ধু আনোয়ার কিন্তু সচেষ্ট ছিল এবং আমার সাথে একমত পোষণ করে আজ পর্যন্ত সে সঙ্গে আছে। তো যাই হোক, ঈদ পরবর্তীকালীন সময়ে এই হঠাৎ করে লাইভে আসার মধ্যেও আমি লাইভে দেখতে পাচ্ছি আমাদের রাজা মল্লিক ভাই সহ সজীব, পারভেজ, অনেক গ্রাম পুলিশ সদস্যরা, এত রাতেও যে আমার গ্রাম পুলিশ ভাইয়েরা বসে থাকে গ্রাম পুলিশদের সংবাদ জানার জন্যে, গ্রাম পুলিশদের কি খবর, ভালো কি মন্দ, এই পরিস্থিতিটা মানে আমি কখনো এতটা আপসেট ছিলাম না, এতটা ছিলাম না, কনফিডেন্স ছিলাম না যে এত রাতেও গ্রাম পুলিশরা অনলাইনের মাঝে বিরাজ করছে এবং তারা চোখের ভুলেই খালি দেখছে যে কোনো একটা ভালো একটা সংবাদ আছে কি না। শুকুর আলী আলম ভাই, যাই হোক আপনি লিখেছেন ঠিকই, কিন্তু লেখার কিছু সমস্যা হয়েছে মনে হয়। ভয়েসে লিখেছেন যে ছেলে মেয়ে মানুষ করতে, কথাটা এরকম হবে, হয়ে গেছে মাছ করতে। তো যাই হোক, লেখাগুলো যেহেতু অনেক মানুষ দেখে, সারা বিশ্ব দেখে, তো আমাদের লেখাগুলো যেন শুদ্ধ হয় এবং লেখাগুলো যেন স্পষ্ট হয়, সেদিকে সকলেই খেয়াল করবেন। সজীব পারভেজ ভাই আপনার মুখের আপডেট শোনার জন্য অপেক্ষা করি। আসলে ভাই, আপনারা সবাই অপেক্ষা করেন, এটা কথা সঠিক, আমার মুখ থেকে আপডেট শোনার জন্য। আর আমি তো আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছি ভাই, আমি তো আপডেট দিই না, কারণ আদালত আপডেট দিলে আদালতের আপডেটগুলোই আপনাদেরকে দিতাম। এখন বর্তমান আমি আদালতের সকল আপডেট দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ এই আপডেটগুলো নাকি অনেক গ্রাম পুলিশ সদস্য আগে থেকেই জানে। আর আপডেট দিলে সেটার পরিপ্রেক্ষিতে গ্রাম পুলিশ সদস্যদের, এই 47,000 সদস্যদের বড় ধরনের ক্ষতি হয়। কারণ যারা জেনে ফেলে, জানার পরেই কিন্তু সেটা নিয়ে কুচক্রি মহল তাদের সেই কুচক্রি ধান্দাতেই থাকে, যে কারণে গ্রাম পুলিশের সফলতার চাইতে ক্ষতির সংখ্যাটা বেশি থাকে। যে কারণে আমরা সেই ক্ষতি, মানে গ্রাম পুলিশের ভালো কিছু যদি নাও হয়, যেন ক্ষতি না হয়, যেখানে আছে ভাগ্যটা সেখানে থাক, সেখান থেকে পিছিয়ে না যায়। যেমন 40-42 দিন আন্দোলন হলো, জাতীয়করণ ছাড়া ঘরে ফিরবো না এমন স্লোগানে,
তো জাতীয়করণ তো দূরের কথা, গ্রাম পুলিশ বাহিনীকে ভিক্ষুক বাহিনী হিসেবে চিহ্নিত করে ওই প্রেস ক্লাব থেকে আমরা বিদায় নিলাম। আমরা প্রতি 3 দিন 4 দিন পর পর বাড়িতে আসি। দেখেন আমাদের যেই কমান্ডার সাহেব MM লাল মিয়া সাহেব এই আন্দোলন করেছিল, তিনি 2 দিন পর পর বাড়িতে এসে তার ঘরে বসে লাইভ করতেছে গ্রাম পুলিশদের নিয়ে। এটা কি মিডিয়া দেখে না? সবাই দেখে না? তো আপনি জাতীয়করণ ছাড়া বাড়ি যাবেন না, হয় জাতীয়করণ নয় মৃত্যুবরণ। কি স্লোগানগুলো দিয়েছেন! আর আজকে গ্রাম পুলিশ সদস্যদের ভাগ্যের উন্নয়ন না হলেও বিভিন্ন অঞ্চল থেকে, রাঙামাটির জেলা থেকে 18,000 টাকা একটা থানা থেকে পাঠিয়েছে। এরকম অনেক থানা থেকে আমার কাছে সকল তথ্য আছে। তো ঈদের আগে গ্রাম পুলিশের উন্নয়ন না হলেও সেই নেতাদের কিন্তু ঠিকই উন্নয়ন হয়েছে, তাদের পকেটে টাকা গিয়েছে। এই হলো বিষয়। তো আসলে ভিত্তিহীন কোনো বিষয়ে আমাদের কোনো কিছু করা ঠিক নয়। আদালতের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, অবশ্যই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে। আজকে বলতেই বাধ্য হলাম, জাতীয় প্রেস ক্লাবের মতন জায়গায় এসে মোস্তফা কামালকে চোর বলে লাইভ করে, উজ্জ্বল খানের মা বাপ তুলে কথা বলে। আপনি গিয়েছেন গ্রাম পুলিশের জাতীয়করণের পাওয়ার আশায়, আর আজকে কি বলছে বলেন তো? সে প্রেস ক্লাবে বসে উজ্জ্বল খানের বিরুদ্ধে লাইভ করে, সে জাতীয়করণ পাচ্ছে না, গ্রাম পুলিশ কষ্টে আছে, সেটার লাইভ না করে গ্রাম পুলিশ সদস্যদের বিরুদ্ধে লাইভ করে। এটা গ্রাম পুলিশের জন্য কত বড় ক্ষতিকর, এটা চিন্তা করেছেন আপনারা? কারণ আমাদের তো কোনো গ্রাম পুলিশের বিরুদ্ধে কোনো আন্দোলন নয়, আন্দোলন হলো জাতীয়করণ, রাষ্ট্রের বিরুদ্ধে। আপনি 42 দিন ধরেও 500 জন গ্রাম পুলিশ সদস্যকে ঢাকায় নিতে পারলেন না, আবার নিজেকে একটি সংগঠনের সভাপতি দাবি করেন কি করে? আসলে এই প্রশ্নগুলো খুবই, অনেকেই বারবার ফোন দিয়ে বলে, এই প্রশ্নগুলো অনেক মনের ভিতরে ঘুরে ঘুরে খায়। তারপরে কিন্তু তাদেরকে আমরা কোনো ভাষা বা কোনোভাবেই করি না। কারণ আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কে কি কমেন্ট করেছেন, কে কি পোস্ট করেছেন, সব কিন্তু সংরক্ষিত। এটা ডিজিটাল যুগ। নিজেকে যতটাই বুদ্ধিমান ভাবুন না কেন, মিথ্যার আশ্রয়ে যাবেন না। স্বাধীন ভাই, অবশ্যই গ্রাম পুলিশের জাতীয়করণ হবে, 100% হবে। আপনি লিখে রাখেন, কে বলছে হবে না? অবশ্যই হবে। এই বাংলার জমিনে বাস্তবায়ন হবে, লিখে রাখেন। গ্রাম পুলিশের রিট মামলার জীবনও রায় হবে না, এরকম কিন্তু আপনারাই বলেছিলেন। রায় এনে কিন্তু দেখিয়ে দিয়েছি। আজকে আপনারাই বলছেন কিছু হবে না। আপনারা লিখে রাখেন, এই বাংলার জমিনে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে, 100% নিশ্চিত দিয়ে বলছি, অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ। দোয়া করবেন। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমি ভালো নাই, সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে ভাইজান। আসলে সংসার চালাতে সকলেরই কষ্ট হচ্ছে, আপনার আমরা গ্রাম পুলিশ সদস্যরা সবচেয়ে কষ্টে আছি, এটা সঠিক। মাধবদা 52 সালে আপনি লিখছেন হবে, আলহামদুলিল্লাহ, তাও তো হবে। অনেকে বলছে হবে না। ধন্যবাদ। তারপরেও আপনার মতন একজন গ্রাম পুলিশের মুখ দিয়ে বের হয়েছে 52 সালে, হলো 52 সালে, কারণ 230 বছর পার হয়েছে। আমি না পাই, আমার প্রজন্ম তো পাবে, আমার সন্তান পাবে, আমার ভাতিজা পাবে, তা নয় তার সন্তানটা পাবে তো। গাছ লাগায় একজন, ফল খায় কিন্তু আরেকজন, এটাই স্বাভাবিক।
আমাদের বাড়িতে আমার দাদার হাতের লাগানো বেশ কিছু গাছ আছে, সে ফলগুলো আমরাই খাই। আমার দাদা খেয়ে যেতে পারে নাই। আমার বড় চাচা মারা গেছে, আমার বড় চাচার হাতের বেশ কিছু গাছ আছে, কিন্তু সে মারা যাওয়ার 6 মাস আগে লাগিয়েছিল, সেটার ফল সে খেতে পারে নাই। আমরা কিন্তু খাচ্ছি, আমার সন্তানরা খাচ্ছে, নায়নাত করু খাচ্ছে, বুঝছেন? আসলে গাছ যে লাগায় সে যদি সেই গাছেরই ফল খেতে চায় সেটা খুবই দুরূহ ব্যাপার। তো যাই হোক, 14 সালের থেকে আন্দোলন শুরু করেছি, আল্লাহর রহমতে দেখেন যথেষ্ট সফল হয়েছি। 17 সালে রিট করেছি, 19 সালে রায় পেয়েছি। বিশ্বের করোনা ভাইরাস চলে আসলো, 20 সাল, 21 সাল করোনা, 22-23 রানিং, 24 চলছে আপিল ডিভিশন। এখন বুঝে নেন, মাত্র এই অল্প সময়ের মাঝেও আমরা অনেকটা সফল। আসলে আমরা গরম ভাত খেতে গেলে মুখ কিন্তু পুড়ে যায় ভাই। মাধব দাস, সবাই ভেদাভেদ ভুলে এক হলেই হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, তাতে কোনো নিঃসন্দেহে আমি আপনার সাথে একমত। ওই যে 230 বছর গেছে 500 বছরও হবে না, এগুলো তো গাঁও গোড়ামি কথা। আসলে আপনার ভিতরে মেধা যদি থেকে থাকে, আইনিভাবে আপনি আপনার অধিকার জন্য আপনি যে কোনো আইনিভাবে পদক্ষেপ নিলে সেটা সুফল পাবেনই পাবেন। আমরা এই 47,000-এর আজকে এফিডেভিট করে হলো বিপদে পড়েছি ভাই। সব জায়গায় গেলেই বলে 47,000। কেন এফিডেভিট করেছিলাম আমি? এটা ছিল আমার ভুল। যদি ওই 55 জনের রায় নিয়ে আসতাম, অনেক আগেই আপিল শেষ করে ফেলতে পারতাম ভাই। কারণ আপনাদের কথা ভেবে করেছি ভুল। তা না হলে আপনাদের মতন মানুষ আইন বুঝেন না, কারণ বুঝেন না, ঠাস করে ফেসবুকে একটা কথা লিখে ফেলেন। মহামান্য হাইকোর্ট দিয়েছে রায়, সে রায়ের বিরুদ্ধে আপনি কি লিখতে পারেন? আদালত কবে দেবে সেই নির্ধারণ কি আপনি করতে পারেন? 52 সালে হবে, আপনি একটা নির্ধারণ বলে দিলেন। আপনি কোথা থেকে পেলেন ভাই? আদালতের ব্যাপারে 1 ঘন্টা আগেও কেউ আপডেট করতে পারে না। তাই অনুরোধ করব, আদালত অবমাননা কর এমন কোনো কমেন্ট থেকে বিরত থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। তো আসলে লাইভে ঢুকেছিলাম রাসেল ভাইপারের বিষয় নিয়ে কথা বলতে। এখন আস্তে আস্তে গ্রাম পুলিশের বিষয়ে কথা শুরু হয়ে গেছে। আমার বন্ধু আনোয়ারকে বিদায় দিতে হবে, ও বাড়ি যাবে রাত 12টার কাছাকাছি। তো আবার কথা হবে আপনাদের মাঝে গ্রাম পুলিশ নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে আমি দ্রুতই লাইভে আসব। কথা হবে গ্রাম পুলিশের বিষয় নিয়ে, ভাগ্য নিয়ে। আর সেই আলোচনায় আমি অবশ্যই চেষ্টা করব ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়কে রেখে তার মুখ দিয়ে আপনাদের কাছে আপডেট করার জন্য। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ফসলি মাঠে বিভিন্ন জেলায় এখন কাজের মানুষও পাওয়া যাচ্ছে না মাঠে কাজ করার জন্য, কারণ এই রাসেল ভাইপারের আতঙ্কে সারা বাংলাদেশ এখন জর্জরিত। পরিবার পরিজন নিয়ে খুবই তারা চিন্তিত। তো এ ব্যাপারে আপনাদের সকলের মাঝে আবারও ক্ষমা চেয়ে, কারণ আমার কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। খুব তাড়াতাড়ি আমরা আসব গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়ন নিয়ে কিছু আলোচনা, সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা নিয়ে আমরা চেষ্টা করব আগামীকাল শনি রবিবারের মধ্যেই আমরা আপডেটে আসার জন্য, এবং ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যারেরকে লাইভে রেখেই আমরা কথা বলার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আর সাগর ভাই, আপনি
বাজেট নিয়ে আছেন। আপনাদেরকে অনেক পূর্বে বলেছি, বাজেট মানে হলো দেশ রাষ্ট্রের উন্নয়নের জন্য বাজেট হয়, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এগুলোর জন্য। কোনো বাহিনীর জন্য, কোনো কর্মচারীর জন্য বাজেট হয় না। আর এই বাজেট নিয়ে যারা আপনাদেরকে স্বপ্ন দেখায় তারাই হচ্ছিল মূর্খ জগতের লোক। আর এই মূর্খ জগতের লোকরাই গ্রাম পুলিশ সদস্যদের দীর্ঘদিন শুধু বাজেট দেখিয়েছে। অনেক নেতারাই আপনাদের বাজেট দেখাতে পারে, আমি আজ পর্যন্ত আপনারা বাজেটে কিছু পাবেন বলে আমি কোনো আখ্যা দেইনি। এবং আপনাদেরকে বারবারই বলেছি, বাজেট হলো রাষ্ট্রের উন্নয়ন খাতের জন্য। আপনারা ইউনিয়ন পরিষদেও দেখেছেন বাজেট হয়েছে, সেখানে কর্মচারী বাবদ 10 টাকার কোনো প্যারাসিটামলের, এক পাতা প্যারাসিটামলের জন্য 10 টাকার বাজেট রাখা হয়েছে কি না, এটা যদি আপনাদের জানা থাকে আমাকে জানাবেন। কোন ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে তার নাম ঠিকানা দিয়ে আমাকে দিবেন। আমার জানা মতে বাংলাদেশের 4571টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নও দেখাতে পারবেন না সেই ইউনিয়নে গ্রাম পুলিশ সদস্যদের জন্য 10টা টাকা প্যারাসিটামল, অর্থাৎ মাথা ব্যথার বড়ির জন্য, শরীর ব্যথার জন্য প্যারাসিটামলের জন্য আপনাদের বাজেট রেখেছে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেতন বাড়ার বিষয় নিয়ে আপনাদের কিছুই আমি বলবো না। এখন পর্যন্ত 1 টাকাও বেতন বৃদ্ধি হয় নাই এখন পর্যন্ত, অর্থাৎ আজকে শুক্রবার গেছে, আজকে এখন রাত 12টা পর্যন্ত, এখন পর্যন্ত আমি আপনাদের কনফার্ম করলাম 1 টাকাও গ্রাম পুলিশের বেতন বাড়ে নাই। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রতীক্ষায় রইলাম। আর লাস্ট বাংলাদেশ আজিম ভাই বড়লেখা মৌলভীবাজার থেকে তিনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তো সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। আবদুল্লাহ ভাই মাগুরা জেলা থেকে অ্যাটেন্ড হয়েছেন, আমাদের এই রিট মামলার অন্যতম একজন সদস্য। এবং আমার পাশেও বসে আছে আমাদের আনোয়ার, সেও রিট মামলার অন্যতম একজন ব্যক্তি। আমি পদ পদবি বলছি না, কারণ আমরা পদ পদবির লাইভে আসি নাই, যে কারণে আমি কোনো পদ পদবি কারো বলছি না, কেউ মনে কষ্ট নিয়েন না। আমি উজ্জ্বল খান, সে আনোয়ার, পরিচয় এতটুকুই। সকলকে ধন্যবাদ। আর মাগুরা থেকে যুক্ত হয়েছেন আমাদের আবদুল্লাহ ভাই। এই বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর সময় দিতে পারছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। রাসেল ভাইপার আতঙ্ক থেকে সকলে সাবধান থাকবেন, পরিবার পরিজন এবং আপনার গ্রাম অঞ্চলের সকল মানুষকে এ ব্যাপারে সচেতন করবেন। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।